দর্শক, আমি নুসরাত সাবরিন চৌধুরী। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত মনের কথা অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই বেনি বুনন। শুধু ঈদের আগে বা পরে নয়, আমাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিন রাত সেবা দিয়ে যাচ্ছেন দেশের মানুষের জন্য। সরকারি চাকরি হলেও সোনার হরিণ নিয়ে বসে থাকা নয়, সুখে থাকা নয়। মানসিক যন্ত্রণা, কাজের চাপ সব পেশায় আছে এবং থাকবেই। সরকারি সব বাহিনীর সকল সদস্যদের মানসিক স্বাস্থ্য শতভাগ ঠিক রাখা অতি জরুরি, কারণ তাদের সেবা নিয়েই আমরা জনগণ ভালো থাকি। দর্শক, আজকের পর্বের বিষয় নির্ধারণ করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মানসিক স্বাস্থ্য সুরক্ষা ও বাস্তবতা। গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে আলোচনা করতে স্টুডিওতে আছেন মোহাম্মদ মনির হোসেন, ডিআইজি, সিটিএসবি, ঢাকা। ভাই, কেমন আছেন আপনি? জি, আসসালামু আলাইকুম। ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভাই, খুব ভালো আছি। অনেক ধন্যবাদ আপনার ব্যস্ততম সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রথমে ভাই, যে বিষয়টি নিয়ে আসলে বলতে চাই যে দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা এবং দেশের বিভিন্ন সংকট নিয়ে কাজ করা এবং জনমনে আসলে স্বস্তি নিয়ে আসার ক্ষেত্রে পুলিশের অবদান আসলে অনস্বীকার্য, কিন্তু তাদের আসলে মানসিক স্বাস্থ্যের অবস্থাটা আসলে কেমন, বা এই চিত্রটা আসলে একটু জানতে চাই। অনেক ধন্যবাদ। আসলে এটা নিয়ে তো কেউ চিন্তা করে না। মানুষ মনে করে পুলিশ আছে, সেবা দিয়ে যাবে। পুলিশের আসলে কোনো কর্মঘণ্টা নাই। পুলিশ 24/7 কাজ করে যাচ্ছে। আর আপনারা জানেন, যে কোনো উৎসব আসলে এই কাজের পরিধি রেগুলার কাজের থেকে আরও বেশি বেড়ে যায়। সাধারণ জনগণের হচ্ছে যে কোনো উৎসব আনন্দকে সার্থক করার জন্য পুলিশ তার হচ্ছে সকল ধরনের ছুটি ছাটা সবকিছু বন্ধ করে আরো দ্বিগুণ উৎসাহে লেগে পড়ে। যে ব্যক্তিগত জীবনের জায়গা থেকে, ব্যক্তিগত জীবন বলে কিছু নাই, তখন পরিবার একদিকে চলে যায়, আবার ডিউটি একদিকে চলে আসে। এইটা নিয়ে পুলিশ হচ্ছে তার দায়িত্ব পালন করে যাচ্ছে। আগে এই সমস্ত বিষয়গুলো খুব গুরুত্ব দেওয়া হতো না, তো এখন খুব গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। যেহেতু পুলিশ সমাজের একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, মানুষের নিরাপত্তাবোধ, সমাজের নিরাপত্তাবোধ এবং এই সমাজের উন্নয়নের পরিপ্রেক্ষিতে পুলিশের ভূমিকা অনস্বীকার্য। সেক্ষেত্রে যারা এই সমাজের শৃঙ্খলা, অর্ডার এবং শান্তি বজায় রাখে, তো তাদেরও একটা মানসিক শান্তি, যেন পিসফুল ওয়ার্ক প্লেস এবং পারিবারিক জীবন, এক্ষেত্রে মানসিক স্বাস্থ্যের উপর জোর দেওয়া হচ্ছে। এই বিষয়ে ভাই আমরা আরো জানবো। একটু যদি জানতে চাই যে নিরাপত্তা বাহিনীর সদস্যরা কিন্তু অনেক বেশি মানসিক চাপে থাকে এবং অনেক গুরুতর ঘটনা খুব সামনে থেকে ডিল করে, এবং এটা কিন্তু আসলে একটা অনেক বড় মানসিক চাপের কারণ। এটা আসলে কিভাবে দেখছেন? একদম সত্যি কথা বলেছেন। নিরাপত্তা বাহিনীর সদস্য হিসাবে প্রতিটা সদস্য আমরা অনবরত মানসিক স্ট্রেসের উপর দিয়ে যাই। অনেক ধরনের ঘটনা আমরা চোখের সামনে দেখি। যেমন দেখেন, একটা রোড অ্যাক্সিডেন্টে অনেক সময় মৃত্যু ঘটে থাকে। এইটা হচ্ছে আমাদের সদস্যরা, বিশেষ করে ট্রাফিকের সদস্যরা একদম সামনাসামনি দেখে থাকে। তো ওই জিনিসটা, তারাও তো হিউম্যান বিং, তাদেরও একটা মনোজগতে আঘাত করে। এই জিনিসটা পরে ইয়েতে, এবং আমরা বেলি রোডে যে মর্মান্তিক একটা বেলি রোডে যে কোনো ক্রাইসিস মোমেন্টে পুলিশ হচ্ছে ফার্স্ট রেসপন্ডার। পুলিশ সবার আগে এগিয়ে যায়। তো এই ক্ষেত্রে ওই স্ট্রেস, ওই দৃশ্যগুলো দেখা এবং ওইখানে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে ওই সিচুয়েশনকে ওভারকাম করে নিয়ে আসা হচ্ছে পুলিশের দায়িত্ব। এবং নিজের আবেগের জায়গাটাকে আসলে নিয়ন্ত্রণ করে। এখানে আবেগের কোনো প্রশ্ন নাই, আমার হচ্ছে দায়িত্বটা আগে। নাগরিকের জীবন রক্ষা, নাগরিকের নিরাপত্তা, এইটা আগে। এইটা করতে যেয়ে যদি আমার প্রাণও চলে যায়, সেক্ষেত্রে আমি দ্বিধা করি না। কারণ পুলিশকে তৈরি করা হয়েছে, ট্রেনিংয়ে এইভাবেই তৈরি করা হয়েছে। যার প্রকৃষ্ট উদাহরণ হলি আর্টিজান ঘটনা। ওই ঘটনায় পুলিশের 2জন সদস্য জীবন উৎসর্গ করেছেন এই দেশের নাগরিকদের জীবন নিরাপত্তার জন্য। একদমই তাই। এবং আমরা পুলিশ বাহিনীর এই অবদান আসলে অনস্বীকার্য, এবং করোনার সময়ও আসলে আমরা দেখেছি সম্মুখ সারির যোদ্ধা হিসেবে তারা কিভাবে একেভাবে কাজ করে গেছেন। করোনা পরবর্তী সময়েও কিন্তু আমরা অনেকটুকু দেখেছি মানসিক স্বাস্থ্যের অনেক বিপর্যয়, এটা সাধারণ জনগণের মাঝেও এবং পুলিশ সদস্যদের মাঝেও কিন্তু আত্মহত্যা প্রবণতাটা অনেক বেড়েছে, মানসিক স্বাস্থ্যের অনেক অবনতি হয়েছে। এটা যদি একটু বলেন যে তাদের সংকটটা কোথায়? আসলে এইটা হচ্ছে মানসিক স্বাস্থ্যের সময় ব্যক্তিগত পর্যায়ে নির্ভর করে। তারপরে আমরা বলতে পারি যে কর্মঘণ্টা না থাকা, তারপরে ওভার স্ট্রেস, ডিউটির অনবরত চাপ, বিভিন্ন কারণে মানসিক স্ট্রেস হতে পারে। আর একটা বিষয় হচ্ছে দীর্ঘদিন পরিবার থেকে দূরে থাকা, যেটা আগে ছিল, আজ থেকে অনেক বছর আগে হচ্ছে ডিউটি প্লেস আর স্থায়ী ঠিকানা এক জায়গায় ছিল না। আপনি জানেন যে কারো যদি হচ্ছে জন্মস্থান চিটাগাং হয়, তার পোস্টিং প্লেস হয়তো রংপুরে থাকতো, কিন্তু এই বিষয়টা এখন চেঞ্জ হয়েছে। এখন পুলিশে মানসিক স্বাস্থ্য, মানসিক স্ট্রেস, এই বিষয়ের উপরে কাজ করা হচ্ছে, যেন তার হচ্ছে এই যে হার্ডওয়ার্কিং, এটাকে রিডিউস করছে, তাকে যেন মানসিকভাবে উৎফুল্ল প্রফুল্ল এবং স্ট্রেসটা যেন সে সহজে মোকাবেলা করতে পারে। এই বিষয়ে বিভিন্ন কর্মসূচি নেওয়া হচ্ছে এবং ট্রেনিংয়ে নেওয়া হচ্ছে। আমরা আশা করছি এটা উত্তরোত্তর আরও বাড়বে এবং এই বাড়ার ফলে যেন পুলিশের মতো একটা অনেক স্ট্রেসফুল জবে
যেন তারা সফল হতে পারে, ওভারকাম করতে পারে। এক্ষেত্রে ভাই যে গুরুতর কোনো ঘটনার পরে কোনো মানসিক স্বাস্থ্য কর্মসূচি এবং কাউন্সেলিং পরিষেবা বা ডিব্রিফিং সেশন আসলে করা হয় কিনা, করলে সেটা আসলে কতটুকু অন্তর অন্তর সময়ে করা হয় বা একটু যদি জানতে চাই। আপনি জানেন পুলিশ প্রচণ্ড রকম ট্রেনিংয়ের ভিতর দিকে যায়, ইন সার্ভিস ট্রেনিং প্রত্যেকটা জায়গায় আছে। এখন প্রতিটা জেলাতে ইন সার্ভিস ট্রেনিং সেন্টার তৈরি হয়ে গেছে। এখন ডিউটির ফাঁকে ফাঁকে যখনই তারা সময় পায় তাদেরকে হচ্ছে বিভিন্ন মোটিভেশনাল ট্রেনিং দেওয়া হয়, মানসিক স্ট্রেস, মানসিক স্বাস্থ্য এই বিষয়টা জানানো হচ্ছে। একটা সময় ছিল মানুষ মনে করতে যে রোগ বলতে আমরা শারীরিক রোগটাকে বোঝাতাম, কিন্তু মানসিক রোগটা যে তার থেকে বড়। মানসিকভাবে আমি সুস্থ না থাকলে, মানসিকভাবে আমি সবল না থাকলে আমি যে কোনো কাজই ঠিকমতো করতে পারবো না, এই বোধটা এখন পুলিশের মধ্যে চলে আসছে। তো এইটা নিয়ে এখন নিজেদেরকে নিয়ে সচেতন। হ্যাঁ, এইটা নিয়েই কাজ হচ্ছে। বিভিন্ন রকম সোশ্যাল অর্গানাইজেশন আছে, তাদের সঙ্গে কোলাবরেশনের কাজ হচ্ছে, ট্রেনিং হচ্ছে, বাইরের এক্সপার্টরা আসছে, এই সমস্ত বিষয় নিয়ে এখন কাজ হচ্ছে। কোনো সদস্যদের মাঝে যদি কোনো মানসিক স্বাস্থ্য নিয়ে কোনো চ্যালেঞ্জ দেখা যায়, সেক্ষেত্রে তাকে কিভাবে ট্রিটমেন্টের আওতায় আনা হয় বা সেই ক্ষেত্রে আসলে বাহিনীদের ব্যাপারটা কেমন থাকে? একটা খুব সুন্দর প্রশ্ন। কোনো সদস্য যদি বলে যে আমি এইভাবে আছি, তো তাকে যারা কোঅর্ডিনেশন করে, তাকে যারা নিয়ন্ত্রণ করে, তার ইমিডিয়েট সিনিয়র এই বিষয়টা লক্ষ্য করেন। আর তাকে জানানো হলেও আমাদের যে হসপিটালগুলোতে আছে ওইখানে আমরা কাউন্সেলিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে, ওই জায়গাগুলোতে এই কাজগুলো করা হচ্ছে। আর যদি আরও বড় অ্যাকিউট কিছু হয় তখন তাকে বিভিন্ন জায়গায় নিয়ে বিভিন্ন হসপিটালে বা হচ্ছে কাউন্সেলিং করা হচ্ছে, বা তার যদি দীর্ঘমেয়াদী ছুটির প্রয়োজন হয় এইটাও দেওয়া হচ্ছে। এক সময় আগে যেমন হচ্ছে প্রচুর স্ট্রেস ছিল, ছুটিটা খুব ডিসকারেজ করা হতো, কিন্তু এখন আমরা হচ্ছে যে মানসিকভাবে থাকার জন্য তাকে হচ্ছে পর্যাপ্ত রেস্টের পাশাপাশি ছুটিও দিতে হবে। তো এই কাজটাও আমরা সমানভাবে করে যাচ্ছি। সুতরাং ভাই, মানসিক স্বাস্থ্যের বিষয়টা আসলে গুরুত্ব দেওয়া হচ্ছে। আমাদের বিভিন্ন কর্মপ্রতিষ্ঠানে আমরা যেমন দেখি যে এমপ্লয়িরা কিন্তু আসলে এমপ্লয়ারদের কাছে মেন্টাল হেলথের বিষয়টা নিয়ে কথা বলতে আগ্রহী হয় না, যে তাকে হয়তো প্রমোশন দেওয়া হবে না বা তাকে হয়তো একটু আলাদাভাবে ক্যাটাগরাইজ করা হবে। তো সুতরাং এই বিষয়টা খুব সম্ভবত এফেক্ট তেমন একটা করে না সদস্যদের মাঝে। না, এটা একেবারে এফেক্ট করে না, কারণ আমরা হচ্ছে যে আমাদের নিজেদের প্রয়োজনীয়, জনগণ এবং দেশের প্রয়োজনে আমাদের সদস্যকে সুস্থ রাখতে হবে। এটা শারীরিকভাবে এবং মানসিকভাবে সুস্থ রাখতে হবে, না হলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো না। এবং আমরা মনে করি আমরা এই দেশের একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, এই দেশের উন্নয়নে আমাদের অবদান ছিল, আছে এবং থাকবে। এবং এই অবদান রাখার জন্য আমাদের প্রতিটি সদস্যকে বোধ মানসিক এবং শারীরিকভাবে তাকে সুস্থ রাখতে হবে। এই জন্য ডিপার্টমেন্ট বিভিন্ন রকম ব্যবস্থা গ্রহণ করে যাচ্ছে। উত্তরোত্তর আপনার পুলিশের বাজেট বাড়ছে, বিভিন্ন নেওয়া হচ্ছে, আপনার দেশি বিদেশি ট্রেনিং, সেমিনার, সিম্পোজিয়াম এই বিষয়ে অর্গানাইজ করা হচ্ছে। যে চ্যালেঞ্জগুলোর কথার মধ্যে প্রথমে যেটা চলে আসে যে দীর্ঘ কর্মঘণ্টা এবং বিরতিহীন কর্মঘণ্টা, এবং পরিবারের সাথে কিন্তু একটা ডিটাচমেন্টও চলে আসে, যে আমি যখন বাড়ি ফিরছি আমার বাচ্চা বা আমার পরিবারের সদস্য তো ঘুমাচ্ছে, আমি তাকে হয়তো সেভাবে করে পাচ্ছি না, এভাবে করে ডিস্টেন্সও তৈরি হয়। তো এই বিষয়টা আসলে কি করে ওভারকাম করা যায়? চমৎকার একটা প্রশ্ন। এক সময় ছিল যখন হচ্ছে যে আপনার পুলিশের ছুটি চাইলে ডিসকারেজ করা হতো, কিন্তু আমরা এখন মনে করি একজন সদস্যকে কর্মক্ষম এবং মানসিকভাবে সুস্থ রাখার জন্য তার ছুটি একটা এসেনশিয়াল বিষয়। তো আমরা এখন নিয়মিত ছুটি দিচ্ছি, ডিউটিটা যেন ওভার স্ট্রেস না হয় এই বিষয়টা দেখছি। ডিউটি আছে, করতে হবে, আমরা রোস্টার রুটিন অনুযায়ী তার বছরের হচ্ছে লিভ প্ল্যানটা করে ফেলি একবারে, যে কে কোন সদস্য কখন যাবে। প্রতিটা ইউনিট বছরের শুরুতে তার লিভ প্ল্যানটা করে ফেলে। তা লিভ প্ল্যানটা করলে হয় কি, একজন সদস্য যাচ্ছে, তার জায়গায় ডিউটিটা আরেকজন করছে। তো এই রোস্টার থাকা ফলে যে যখন ছুটি যাবে সে জেনে যাচ্ছে, আর সে প্ল্যান করেই বলছে যে আমি এই সময় আমরা এই ছুটিটা নেব। তো যাতে আমাদের পর্যাপ্ত রকম ছুটি দেওয়া হচ্ছে, যাতে সেই কাজটা করতে পারে এবং পরিবারকে সময় দিতে পারে, পরিবারের সদস্যদের কথা চিন্তা করতে পারে। এটা একসময় খুব অকল্পনীয় ছিল। এখন হচ্ছে যে কোনো প্রয়োজনে আমরা আমাদের সদস্যদের পাশে দাঁড়াই, তাদের যে কোনো বিপদে তারা হচ্ছে আমাদের তার সিনিয়র অফিসারের কাছে আসতে পারে এবং তার সমস্যাটা বলতে পারে যে আমার এই ধরনের সমস্যা আছে। যেমন ধরেন করোনার সময় যেই পরিমাণ ছিল, প্রবলেম ছিল, এই প্রবলেম নিয়েও পুলিশ কিন্তু জনগণের দোরগড়ায় যেয়ে দাঁড়িয়েছে। পুলিশ, সাংবাদিক, ডক্টর, নার্স, এই শ্রেণীগুলো হচ্ছে ফ্রন্টলাইন যোদ্ধা ছিল। আমরা জনগণের দোরগড়ায় দাঁড়িয়েছি। তখন হচ্ছে আমরা একদিকে, পরিবার একদিকে। তো পরিবারের সদস্যরা কেমন আছে, যেই সদস্য ঢাকায় চাকরি করছে তার পরিবার হয়তো আপনার রাজশাহীতে আছে, আমরা রাজশাহীর এসপির মাধ্যমে তার পরিবারের খোঁজ রেখেছি, যেন সে নির্ভাবে নেয় এবং মানসিকভাবে ভালো থেকে
তার কাজটা করতে পারে। ভাই এই ক্ষেত্রে একটু বলতে চাকরিতে পুলিশ কনস্টেবলের সমস্যা নিয়ে 2020 সালের জুলাইয়ে সদর দপ্তরে একটা জরিপ হয় এবং জরিপ বলছে 23.08% পুলিশ কনস্টেবল প্রয়োজনীয় সময় ছুটি না পাওয়াকে তাদের চাকরির একটা বড় সমস্যা বলে মনে করেন। পর্যাপ্ত ছুটি হয়তো এখন দেওয়া হচ্ছে, কিন্তু আমার যেই সময়টা দরকার সেই সময়টা কি আসলে তারা পাচ্ছে কিনা, বা এটা কি আপনারা কিভাবে দেখছেন? হ্যাঁ, জরিপ তো বিভিন্ন সময় বিভিন্নভাবে হচ্ছে। আপনি যেটা বলেছেন, প্রায় সময় জরিপ হয়, এই জরিপের ভিত্তিতে আমরা আমাদের এই প্ল্যানিংগুলো তৈরি করে ফেলি এই জরিপের থেকে। হ্যাঁ, আমাদের পরবর্তী কার্যক্রম এবং ইয়ার্স টুগেদারের ইয়েগুলো আমরা করে ফেলি। তো এর ফলশ্রুতিতে কি হয়, আমরা জেনে যাচ্ছি কখন কার কি ছুটিটা হবে। আমি আগেও বলেছি যে আমরা লিভের ইয়ার প্ল্যানটা করে ফেলি, কখন কে ছুটিতে যাবে। যেমন এই সামনে ঈদ আসছে, আমরা করে নিই কার হচ্ছে এই ঈদের ছুটি লাগবে ঈদ উল ফিতরে, কার ঈদ উল আজহাতে, এভাবে আমরা প্ল্যান করে নিই। আচ্ছা, কার দুর্গা পূজায় যাবে, যারা দুর্গা পূজার ছুটিতে যাবে তারা ঈদ উল ফিতর ছুটিতে যাবে না। তো ইয়ারলি প্ল্যানটা করে নিলে সেও মানসিকভাবে স্ট্রং থাকে যে না, আমি জানি আমার ছুটিটা এই সময় যাবে। অনেক সদস্য নিজে থেকে বলে আমি ছুটি যাব না, কারণ আগামী মাসে আমার পরিবারের একটা প্রোগ্রাম আছে, আমি ওই সময় যেতে চাই। তো তাদের সঙ্গে কথা বলে তাদেরকে জিজ্ঞেস করি, এখন এই প্ল্যানগুলো তৈরি হয়। আর এখন হচ্ছে ওয়েলফেয়ারের বিষয়টা খুব গুরুত্ব দেওয়া হচ্ছে। তাদের বেতন ভাতা, রেশন, ছুটি, বিভিন্ন বোনাস, আর্থিক বিষয়গুলো, এই সমস্ত প্রণোদনা, এই বিষয়গুলো জোর দেওয়াতে তারা মানসিকভাবে মোটামুটি উৎফুল্ল থাকা হয়। আর তাদের জন্য হচ্ছে বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। পুলিশ সপ্তাহ গেল, কিছুদিন আগে পুলিশ সপ্তাহ হয়ে গেল, তারপরে মান্থলি হচ্ছে বিভিন্ন রকম কালচারাল প্রোগ্রাম করা হয়ে থাকে, যেন তাদেরকে স্ট্রেসটা একটু রিমুভ করে দেওয়ার জন্য, মানসিকভাবে একটু চাঙ্গা বা চিয়ার আপ করার জন্য বিভিন্ন রকম প্রোগ্রাম নেওয়া হয়ে থাকে। অসাধারণ উদ্যোগ, এবং এই বিষয়ে আরো অনেক কর্মসূচি আপনারা হাতে নিয়েছেন, সেই বিষয়ে আমরা ধীরে ধীরে শুনবো। একটু যদি জানতে চাই যে এই যে ওয়ার্ক লাইফ এবং ফ্যামিলি লাইফ কি করে ব্যালেন্স করা যায়? এটা একটা চমৎকার প্রশ্ন। দেখা যায় যে হচ্ছে এমনও সময় গেছে যে 10 ঘন্টা 12 ঘন্টা ধরে ফিল্ডে থাকতে হয়। সকাল হচ্ছে 8টায় যে ডিউটি শুরু করে তাকে রাত 8টায় ডিউটি শেষ করতে হয়। ডিউটি শেষ করে একজন কনস্টেবল লেভেলের সদস্য যখন হচ্ছে তার ব্যারাকে ফেরে, ওখানে ফিরে তার অস্ত্র জমা দিয়ে তার হচ্ছে নিজের রুমে যেতে আরও 1 থেকে 1.5 ঘন্টা লেগে যায়। মানে 13 থেকে 14 ঘন্টা সে ডিউটি করছে, এবং এর ফলশ্রুতিতেই তার মধ্যে একটা মানসিক একটা অবসাদ আসতে পারে। কিন্তু তারপরেও আমরা তাকে হচ্ছে বিভিন্ন রকমভাবে যে কোনো ধরনের খবর আমাদের কাছে আসলেন তার সঙ্গে আমরা শেয়ার করি, সেও আমাদের জানায় যে আমার পরিবারের এই সমস্যাটা হচ্ছে, এই হচ্ছে। যেমন গুরুতর কোনো বিষয় হলে একটা সদস্য ডিউটিতে আছে, তার পরিবারের কেউ অসুস্থ হয়ে গেলে আমরা তৎক্ষণাৎ তাকে ওইখানে আরেকজনকে রিপ্লেস দিয়ে তাকে নিয়ে এসে তাকে আমরা তার বাড়ির উদ্দেশ্যে রওনা করিয়ে দিই, অথবা তার সদস্যের কোনো হেল্প লাগলে আমাদের হচ্ছে ওয়েলফেয়ার টিম মুভ করে থাকে নিয়ে। রিসেন্ট ক্রাইসিসটা আসলে ক্রাইসিস ম্যানেজমেন্টটা সুন্দরভাবে করা হচ্ছে, এবং ডে বাই ডে এটাকে আমরা চেষ্টা করছি আরও কত উন্নত করে নিয়ে যাওয়া যায়। কারণ যেই লোকটা জনগণের জন্য দিন রাত্রি পরিশ্রম করছে, তাকে মানসিকভাবে তার পরিবারকে স্ট্রেসবিহীন রাখাটাই হচ্ছে ম্যানেজমেন্টের কাজ। এই ক্ষেত্রে ভাইয়া যে জনগণের বিষয়টা যখন চলেই আসলো, পুলিশ তো জনগণের বন্ধু, এবং পুলিশের অবদান যেটা অনস্বীকার্য, যেটা আমরা প্রথম থেকে আসলে বলে আসছি, সেক্ষেত্রে পুলিশের সবকিছুই কিন্তু অনেক ক্ষেত্রে আলোচিত এবং কিছু ক্ষেত্রে সমালোচিত। সবসময় জনগণ সবকিছু পজিটিভলি নেয় তাও কিন্তু না। এই যে একটা নেগেটিভিটি কিভাবে হ্যান্ডেল করেন বা এভাবে কিভাবে করা উচিত, পরামর্শ? এটাই হচ্ছে মানসিক শক্তির দৃঢ়তা। আমরা জানি সমালোচনা আমাকে আরো সমৃদ্ধ করবে। আমার যদি কোনো সমালোচনা থাকে তার মানে আমি কোনো কাজ করছি না। আমার কাজ নিয়ে আলোচনা হচ্ছে, তো আলোচনা হচ্ছে, ভালো হচ্ছে খারাপও হচ্ছে। ভালোটুকু আমাকে উদ্বুদ্ধ করছে আরও ভালো করার জন্য, আর যেটুকু আমার সমালোচনা হচ্ছে ওখান থেকে আমি শিক্ষা নিচ্ছি, ওখান থেকে আমি গুরুত্বপূর্ণ তথ্য নিচ্ছি, নিয়ে পরবর্তীতে আমি আমাকে নিজেকে কিভাবে আরও পরিশোধিত করে জনগণের আরও উপকারে লাগতে পারবো, সেই বিষয়ে আমি আমার কর্মপন্থা, আমি আমার ডে টু ডে রুটিনে এবং ইয়ারলি প্ল্যানিংয়ে এবং নেক্সট প্ল্যানিংয়ে ওই কর্মবন্টনগুলো, জনগণের গঠনমূলক সমালোচনাগুলো আমরা নিয়ে আমরা হচ্ছে আমাদের কর্মপরিধি সাজাচ্ছি, যেন এই নাগরিককে আরও বেশি সুবিধা দেওয়ার জন্য। সমালোচনা থাকবেই, সমালোচনা আমরা এনকারেজ করি, কিন্তু সমালোচনার মাধ্যমে আমরা জনগণকে এবং নাগরিককে অনুরোধ করব, সমালোচনার মাধ্যমে আমার সদস্যদের যেন আপনারা ডিমোরালাইজ করে না দেন। একদমই, কারণ পুলিশ তো আমাদেরই বন্ধু এবং আমাদের জন্যই কাজ করছে, সুতরাং সেখানে আমাদেরও সচেতন হতে হবে, নাগরিক দায়িত্ব পালন করতে হবে। ভাই, এক্ষেত্রে জানতে চাই যে অনেক পুলিশ সদস্যদেরকে আমরা দেখি যে তাদের ভালো যে কাজগুলো, সেই বিষয়গুলো তারা সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসছেন, লাইভে আসছেন। তো এটা আসলে কতটুকু আসলে উদ্বুদ্ধ করে এবং মানসিক দৃঢ়তার জায়গাটুকু আসলে কতটুকু শানিত করে বলে আপনি মনে করেন? আসলে পুলিশ তো আর কেউ না, পুলিশ এই সমাজ থেকে উঠে আসে একটা
শ্রেণী, একটা পেশা গোষ্ঠী, সমাজ থেকে উঠে আসা এবং সমাজের জন্যই কাজ করা একটা গোষ্ঠী। তো শুধু সমাজে থাকলে সমাজের সকলের সঙ্গে মিলেমিশেই পুলিশ কাজ করেন। তো সোশ্যাল মিডিয়াতে পুলিশ আছে, তাদের বিভিন্ন রকম আনন্দ উৎসব তারা শেয়ার করে এটা নিয়ে, এবং জনগণের সঙ্গে তাদের একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে। যে কোনো বিপদে পুলিশই তো আগে যায়। আপনি দেখেন, হাজার সমালোচনা সত্ত্বেও যদি কোনো জায়গা থেকে কোনো থানা বা কোনো পুলিশ স্টেশন যদি বলে যে পুলিশ আউটপোস্টে বন্ধ হয়ে যাবে, মানুষ কিন্তু পুলিশের পক্ষে মিছিল করে না, এটা থাকতে হবে। মানুষের দাবিও আছে বিভিন্ন জায়গায় পুলিশ স্টেশন বা পুলিশ আউটপোস্ট করার জন্য। তার মানে সমালোচনা থাকবে, তারপরেও পুলিশের কাজের সমাজে গ্রহণযোগ্যতা আছে। পুলিশ সমাজের সঙ্গে মিশে কাজ করছে, মানুষের সঙ্গে। আমাদের যেমন সুখ দুঃখগুলো আমরা মানুষ সমাজকে তুলে ধরছি, সমাজের কাছ থেকে বিভিন্ন রকম জিনিস নিচ্ছি, ভালো কাজগুলো আমরা উদ্বুদ্ধ করছি। নারী পুলিশ সদস্য যারা আছে তাদের ক্ষেত্রে এটা কতটুকু আসলে কঠিন এবং তারা কি ধরনের সমস্যাগুলো ফেস করে থাকেন, এবং সেই ক্ষেত্রে তাদের ইমিডিয়েট সুপারভাইজার কিভাবে তাদেরকে হেল্প করেন, এই বিষয়টা যদি বলেন। বাংলাদেশ পুলিশে এখন প্রায় 15-16% নারী পুলিশ কাজ করছে, এবং এদের একটা নেটওয়ার্ক আছে, বাংলাদেশ উইমেন পুলিশ নেটওয়ার্ক। এই নেটওয়ার্কটা সংগঠনটা পুলিশের ভেতর থেকে তৈরি হয়েছে, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্বারা পরিচালিত, এবং এই প্রতিষ্ঠানটা বাংলাদেশের সকল জায়গায়, সকল পুলিশ স্টেশনে তাদের কর্মকাণ্ড বিস্তৃত করেছে। নারীদের সমস্যাগুলো নিয়ে আসা, কর্মক্ষেত্রে কী ধরনের সমস্যা হচ্ছে এগুলো নিয়ে আসা, তাদেরকে সমাধানের পথটা বাতলে দেওয়া, উদ্বুদ্ধ করা কাজের ক্ষেত্রে। এর ফলশ্রুতিতে আপনি দেখবেন যখন পুলিশে নিয়োগ হয়, বিপুল পরিমাণ নারী সদস্য কিন্তু পুলিশে যোগদানের জন্য আগ্রহ প্রকাশ করছে এবং আসছে। এবং ট্রাফিক পুলিশ এখন আমরা নারী সদস্য দেখতে পাচ্ছি, নারী সার্জেন্টও আছে, তারা দিনরাত কাজ করছে। আর সবচেয়ে বড় কথা, পুলিশে নারী পুলিশ বলে কোনো ইয়ে না, সবাই পুলিশ অফিসার, সবাই সমান যোগ্যতা নিয়ে একজন পুরুষ যেভাবে কাজ করে যায়, নারীও সেভাবেই কাজ করে যাচ্ছে। আমরা কোনো ভেদাভেদ করি না। অনেক ধন্যবাদ ভাইয়া। এই বিষয়ে আমরা আরো শুনবো, ফিরছি ছোট্ট একটা বিরতির পর। দর্শক, মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত মনের কথা অনুষ্ঠান থেকে এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মানসিক স্বাস্থ্য সুরক্ষা ও বাস্তবতা নিয়ে আরো অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করব। আর টিভির সাথেই থাকুন। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত মনের কথা অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই বেনিবুনন। ভাই, আমরা জানছিলাম যে পুলিশ সদস্যদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় আপনারা অনেকগুলো কর্মসূচি হাতে নিয়েছেন, এই বিষয়গুলো সম্পর্কে যদি একটু জানি। পুলিশ সদস্যদের ব্রিফিংটা করা হচ্ছে, যেটা আমি আগে বললাম, উইমেন পুলিশ নেটওয়ার্কের মাধ্যমে উইমেন পুলিশ সদস্যদের সারা বাংলাদেশে বিভিন্ন রকম কর্মসূচি করা হয়েছে, এবং পুলিশ হেডকোয়ার্টার থেকে বিভিন্ন ফান্ডেড করা হচ্ছে। আর ইউএনডিপির মাধ্যমে, প্রজেক্টের মাধ্যমে কাজ হচ্ছে বিভিন্ন রকম। তারপরে ইসি ট্যাপের মাধ্যমে প্রজেক্ট নেওয়া হচ্ছে, ইউএস এমবেসি ইসি ট্যাপের মাধ্যমে প্রজেক্ট নেওয়া হচ্ছে। আর প্রতিটা জেলাতে, প্রতিটা ইউনিটে একটা ট্রেনিং ইনস্টিটিউট আছে। এখান থেকে মান্থলি ট্রেনিং, ডেইলি ট্রেনিং, উইকলি ট্রেনিং এগুলো করা হচ্ছে। কোনো মানসিক রোগ বিশেষজ্ঞ বা কোনো সাইকোলজিস্ট এরকম দ্বারা কোনো মানসিক স্বাস্থ্য কর্মশালা আসলে পরিচালনা করা হয় কিনা, বা স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য এরকম কিছু হয় কিনা, এই ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে পুলিশ হসপিটালের মাধ্যমে এবং বিভিন্ন অর্গানাইজেশনের মাধ্যমে। আপনার সাইকোলজিস্ট বা ইয়েদের নিয়ে এসে আমরা সেমিনার, কর্মশালা, সিম্পোজিয়াম এগুলো করানো হয়, এবং এতে নিচের দিকের সদস্যদেরকে বেশি ইনভলভ করা হয়, কারণ তাদের মাঝে আমরা দেখেছি মেন্টাল হেলথের চ্যালেঞ্জগুলো অনেক বেশি, তারা ফেস করে, এবং তারাই বেশিক্ষণ বিভিন্ন জায়গায় সম্মুখ কাজটা তারাই করে থাকে। একদমই। এবং তাদের মাঝে কিন্তু আমরা দেখতে পাই যে ভাইয়া অনেক ধরনের মানসিক স্বাস্থ্য সমস্যা, আত্মহত্যা প্রবণতা যে বিষয়টাও আমরা দেখেছি, এবং মাদকাসক্তির বিষয়টাও কিন্তু অনেকটুকু সামনে চলে আসে। এই বিষয়ে কি বলবেন? আসলে মাদকাসক্তির বিষয়ে পুলিশের জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে, কারণ মানসিক স্বাস্থ্যের কোনো অবনতির জন্য মাদক গ্রহণ করতে হবে, এটা কিন্তু সমাজে গ্রহণযোগ্য না। মাদক আপনি জানেন আমাদের যুব সমাজকে একদম ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। তো আমরা আইন শৃঙ্খলা রক্ষার বাহিনী, আমাদের সদস্য যদি মাদকে আসক্ত হয়ে যায়, তাহলে এই যুব সমাজকে রক্ষা করবে কে? তো আমরা জিরো টলারেন্সে আছি। আমাদের কোনো সদস্য যদি মাদকে আসক্ত হয়ে যায়, তাদের প্রতি আমরা কোনো ধরনের দেওয়া হচ্ছে না, ছাড় বা দেওয়া হচ্ছে না। তাদেরকে প্রয়োজন মতো রিহ্যাব, তারপরে যদি সে সংশোধন না হয় তার বিরুদ্ধে ব্যবস্থা না হচ্ছে। এই ক্ষেত্রে যেটা আমি একটু অ্যাড করতে চাই যে ডিক্রিমিনালাইজেশন মাদকাসক্তির ক্ষেত্রে, যেটা আমরা জানি মাদকাসক্তি একটা মানসিক রোগ, এবং সেটা নিয়ে আসলে কিন্তু কাজ হচ্ছে খুব বড় ধরনের ভাবেই, এবং আমাদের সরকারও কিন্তু এটা নিয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন।
আমাদের পার্শ্ববর্তী দেশগুলো কিন্তু মাদকাসক্তি অলরেডি ডিক্রিমিনালাইজেশন হয়ে গেছে এবং এটাকে একটা রোগ হিসেবে আখ্যায়িত করে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। আমাদের দেশে কিন্তু এটা এখনও একটু চলমান প্রক্রিয়া। এটাকে কিভাবে দেখছেন এবং মাদকাসক্তিকে ডিক্রিমিনালাইজ করার ইয়েটা আসলে কতখানি, গুরুত্বটা আসলে কতখানি? আমি আপনাকে যেটা বললাম যে মাদকের বিষয়ে তো আমাদের এখানে জিরো টলারেন্স আছেই। আর মাদকাসক্তি ডিক্রিমিনালাইজেশনটা করার জন্য আমাদের এখানে আমরা হচ্ছে সেমিনার হচ্ছে, পুলিশের ইন্টারনাল ট্রেনিং যেটা কাজ করছে। আর আপনি হয়তো জেনে আছেন যে পুলিশের হচ্ছে একটা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র তৈরি হয়েছে, যেটা ঢাকার কেরানীগঞ্জে ওয়েসিসে হচ্ছে এদেরকে নিয়ে হচ্ছে চিকিৎসার ব্যবস্থা এবং তাদেরকে হচ্ছে ওরিয়েন্টেশনের মাধ্যমে তাদেরকে আবার হচ্ছে পুনর্বহালের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। একদমই, মানে তারা যেন সুস্থ জীবনে আবার ফেরত আসতে পারে সেই বিষয়টাতে জোরদার দেওয়া হচ্ছে। একদম জেলা বা উপজেলা পর্যায়ে যদি আমরা বলি যে আমরা তো ম্যাক্সিমাম সময় যে কোনো ক্ষেত্রে, যে কোনো কর্মপ্রতিষ্ঠান বা যে কোনো মেডিকেলের ক্ষেত্রেও দেখি যে আমরা খুব ঢাকা বেসড, আসলে সিটি বেসড কাজ করা হয়, সেন্টার বেসড কাজ করা হয়। যদি একদম প্রান্তিক জায়গায় যাই বা জেলা বা উপজেলা পর্যায়ে, সেখানে ইউনিট সদস্যদের আসলে অবস্থা কি, তাদের মানসিক স্বাস্থ্যের জায়গাটুকু আসলে কিভাবে জোরদার করা হচ্ছে? এটা আপনি একদম ঠিক বলেছেন, আমাদের সবকিছুই ঢাকা বেসড হয়ে গেছে। তো আমরা চেষ্টা করছি ডিসেন্ট্রালাইজেশন করার জন্য চেষ্টা করছি। যেমন ঢাকা থেকে আমরা বিভাগীয় পর্যায়ে, যেটাকে পুলিশের রেঞ্জ বলা হয়, রেঞ্জ থেকে জেলা পর্যায়ে, এবং জেলার হচ্ছে পুলিশ প্রধানকে আমরা সুপারিনটেন্ডেন্ট পুলিশ বলি। সুপারিনটেন্ডেন্ট পুলিশ হচ্ছে তার জেলায় কোথায় কোন ধরনের প্রবলেম আছে, তার জেলার কোন সদস্য কোন স্টেশনে কোন আউটপোস্টে এই ধরনের সমস্যাগুলো ফেস করছে, ওটা চিহ্নিত করে জেলা পর্যায়ে এনে তার হচ্ছে তার ওরিয়েন্টেশন লাগবে নাকি তার চিকিৎসা লাগবে, অ্যাসেসটা করে তারপর তার হচ্ছে প্রতিকারের ব্যবস্থা নেওয়া হচ্ছে। যদি জেলা পর্যায়ে না হয় তখন সেটাকে ঢাকায় রেফার করছে, আমরা ঢাকায় এনে তাকে তার চিকিৎসা বলি বা তার হচ্ছে ওরিয়েন্টেশন বলি বা তার হচ্ছে কনসালটেশন বলি, সব জায়গা থেকে আসলে একটা সমন্বিত একটা উদ্যোগের মাধ্যমে তাদেরকে সেবা দেওয়ার কাজ করা হচ্ছে। এই যে আমাদের কিছুদিন আগেও আমরা দেখতে পেলাম যে বিভিন্ন দুর্ঘটনায় আসলে পুলিশ সদস্য তাদের পরিবারের অনেক মানুষকে হারিয়েছেন, এখনও হারাচ্ছেন। সেই ক্ষেত্রে আসলে তাদের সিকিউরিটির জায়গাটুকুও কতটুকু আসলে নিয়ে কাজ করা হয়, বা তারা যে নিজেদের জানমালের একদম কোনো নিরাপত্তার জায়গাটাকে একদম রিস্কে রেখে কিন্তু জনগণের জন্য আসলে কাজ করছেন, তো সেই বিষয়টা নিয়ে যদি বলেন। এক্ষেত্রে আমি বলবো যে জনগণকে কিছুটা এগিয়ে আসতে হবে। পুলিশ তো হচ্ছে বিশেষ করে ট্রাফিক পুলিশ, আপনি দেখেন যে অল দ্য টাইম তারা হচ্ছে রাস্তায় কাজ করে। এই রাস্তায় ধুলো বালি রোদ বৃষ্টি, ঝড় বৃষ্টি ঝঞ্ঝা এগুলোকে নিয়ে তারা কাজ করে। তাদের হচ্ছে কোনো জায়গায় একটা ওয়াশরুমের ব্যবস্থাটাও আমরা এখন পর্যন্ত ঠিক মতো করে দিতে পারিনি, তবে হচ্ছে আস্তে অদূর ভবিষ্যতে হয়তো হয়ে যাবে। এই যে স্ট্রেসে তারা কাজ করে, তারপরে হচ্ছে এর মধ্যে অনেক সময় অ্যাক্সিডেন্টে হচ্ছে পুলিশ সদস্য মারা যাচ্ছে। তো যারা পরিবহন সংক্রান্ত আছেন, যারা হচ্ছে চালক আছেন, তাদের প্রতি অনুরোধ তারা যেন একটু ঠিক মতো কাজটা করলে অনেক সময় অ্যাক্সিডেন্টটাও কমে আসবে, পুলিশ সদস্য এরকম দুর্ঘটনার হাত থেকে রেহাই পাবে। এবং যে কোনো ইয়েতে পুলিশই হচ্ছে ফার্স্ট রেসপন্ড। পুলিশ হচ্ছে মহাসড়কে বা সড়কে কাজ করতে যায়, যারা হচ্ছে মানুষের নিরাপত্তা দিচ্ছে তারাই কিন্তু নিরাপত্তাহীনতায় পড়ে যাচ্ছে, বিভিন্ন অ্যাক্সিডেন্ট ইয়েতে তারা মারা যাচ্ছে। এবং বিভিন্ন রকম আসলে রোড সাইড অনেক ধরনের ডাকাতি বা অনেক ধরনের কিছুর মধ্যেও কিন্তু আসলে তারা পড়ে নিজের জীবনও হারাচ্ছে অনেক সময় আমরা দেখেছি। পুলিশের তো না করার কোনো উপায় নেই যে আমি এইখানে যাব না। একজন সাধারণ নাগরিক বলতে পারে না ওখানে সমস্যা আছে আমি যাব না, কিন্তু আমি হচ্ছে নাগরিকের রক্ষার জন্যই আমি আছি, আমি নিয়োজিত। তো আমাকে তো হচ্ছে কোনো কাজে না করা যাবে না, আমি যত সমস্যা হোক আমি যাব। এই আমি যে নাগরিকের নিরাপত্তার জন্য অনেক সময় আমি বিপদে পড়ি। এখন প্রশ্ন উঠতে পারে আপনাকে তো ইকুইপ করা হয়েছে, আপনি কেন বিপদে পড়বেন? ইকুইপ করার হলেও অনেক সময় অনেক ধরনের সমস্যা হয়ে যায়। সেখানে কি আসলে ওই সময়টাতে প্রয়োজনীয় যে ইকুইপমেন্ট ইউজ করার ক্ষেত্রেও কি আসলে কোনো রকম কোনো বিধিনিষেধের জায়গা থাকে কিনা? না, বিদেশি নেই, ইকুইপমেন্টটা দেওয়া হয়েছে আমাকে ইউজ করার জন্যই। যেমন হচ্ছে বুলেট প্রুফ ভেস্টটা পরা, মাথায় হেলমেট রাখা। হেলমেট থাকলে যদি মোটরসাইকেল থাকলেও একটা অ্যাক্সিডেন্ট হলেও হতে পারে, সে অনেক সময় সেফ থাকে। অন্য জায়গায় হলে মাথাটা সেফ থাকে, মাথাটা গুরুত্বপূর্ণ ইয়েতে অনেক সময় মাথার গুরুতর আঘাতে মানুষের কিন্তু মৃত্যুবরণ করে থাকে। ভাই, যেটা আপনি বলছিলেন যে নারী পুলিশদের কিন্তু এখন সব জায়গাতেই মোটামুটি তারা সমানভাবে কাজ করছে এবং ট্রাফিকেও আমরা তাদেরকে দেখেছি। একটু আগে ওয়াশরুমের যে বিষয়টা এসছে, খুব স্বাভাবিকভাবে কিন্তু এটা খুব একটা সেন্সিটিভ একটা স্পর্শকাতর বিষয় এবং পবিত্র রমজান চলছে এবং সেই জায়গা থেকেও কিন্তু আমরা দেখছি যে স্বাভাবিকভাবে একটা মানুষের ফ্রেশ হওয়া বা একটা হাইজিন মেনটেন করার জন্যও কিন্তু একটা জায়গা আসলে প্রয়োজন। তো সেটা কতটুকু আসলে জোরদার করা হচ্ছে, সেই কমফোর্ট জোনটা আসলে কতটুকু এনশিওর করা হচ্ছে? ধন্যবাদ আপনাকে। যেটা বলছিলাম যে এখন কর্মক্ষেত্রের পুরুষ বা নারী বলে কথা নাই, যোগ্য কর্মকর্তা যোগ্য জায়গায় যাবে। সেক্ষেত্রে নারীও হতে পারে, পুরুষ হতে পারে। আপনি দেখেছেন রাস্তায় হচ্ছে উইমেন সার্জেন্টরা হচ্ছে পুরুষের সমান, তাহলে অনেক সময় পুরুষের থেকেও বেশি কাজ করছে।
এখন হ্যাঁ, এখানে তাদের হচ্ছে কমফোর্ট জোন বা হচ্ছে ওয়াশরুমের একটা বিষয় থাকে। তা আগে যেটা ছিল না, এখন আমরা করেছি সিটি কর্পোরেশনের সঙ্গে যৌথ কোলাবোরেশন করে বিভিন্ন জায়গায় পুলিশ ট্রাফিক আউটপোস্ট হচ্ছে। এই আউটপোস্টগুলোতে হচ্ছে তাদের বসার জায়গা, তাদের ওয়াশরুমের জায়গা, এগুলো তৈরি করে দেওয়া হচ্ছে। ডে বাই ডে যেহেতু হচ্ছে সবাই উন্নত হচ্ছে, আমরাও উন্নতির দিকেই যাচ্ছি। আশা করি ভবিষ্যতে এই প্রবলেমটা থাকবে না। মানে এটার উপর জোর দেওয়া হয়েছে, আস্তে আস্তে এই ধরনের সমস্যাগুলো আমরা ওভারকাম করে আসতে পারবো। একদমই তাই, এবং আমরাও সেই আশাবাদই ব্যক্ত করছি। পুলিশদের সাথে জনগণের একটা সবসময় থাকে না যে একটা মাঝখানে কিন্তু একটা ডিস্টেন্স থাকে, যে কোনোভাবেই হচ্ছে এই জায়গাটা হয়তো বা ওভারকাম করা যায় না, এবং জনগণের সবসময় একটা ধারণা থাকে যে না হয়তোবা আমরা প্রকৃত অর্থে হয়তোবা তারা আমাদের বন্ধু না, বা অনেক ক্ষেত্রেই কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনার কারণে কিন্তু অনেকজনকে আসলে জেনারেলাইজ করে আমরা কথা বলে থাকি। তো এটা আসলে কতটুকু ডিমোরালাইজড হচ্ছে আসলে, বা কতটুকু মানসিক দৃঢ়তার ক্ষেত্রেও আসলে প্রভাব পড়ে বলে আপনি মনে করেন? আপনি যদি আজ থেকে ২০ বছর আগে ফিরে যান, তখনকার পুলিশিং আর আজকের পুলিশিংয়ে অনেক পার্থক্য দেখবেন। একদমই তাই। আগে মানুষ পুলিশকে হয়তো কিছুটা ভয় পেত, এখন পুলিশের কাছে চলে আসছে। এই যে পুলিশ ভীতি, আমরা হচ্ছে এইটা হচ্ছে মানুষের সঙ্গে মিশে, মানুষের সঙ্গে অ্যাক্টিভিটিস করে আমরা অনেকটা কমিয়ে নিয়ে আসতে পেরেছি। এখন যে কোনো বিপদে মানুষ পুলিশকে পাশে চায় এবং পুলিশকে মানুষ পাচ্ছেও। যেমন ধরুন আপনার ২৯শে ফেব্রুয়ারি বেইলি রেডের ঘটনাটা পুলিশ সার্বক্ষণিকভাবে থেকে কাজ করেছে। যে কোনো ক্রাইসিসে পুলিশ এগিয়ে যায়। করোনাতে পুলিশ এগিয়ে গেছে। তারপরে যে কোনো, এবং সেখানে পুলিশ সদস্যদের পরিবারের সদস্যরাও আসলে মারা গেছেন। পুলিশ নিজেও মারা গেছে, করোনাতে অনেক হচ্ছে এফেক্টেড হচ্ছে। পুলিশ হসপিটাল ওপেন করে দেওয়া হয়েছিল সকলের চিকিৎসার জন্য করোনার সময়। সর্বস্তরের জনগণ পুলিশ হসপিটালে করোনার হচ্ছে টিকা নিয়েছে, তারপরে হচ্ছে করোনার চিকিৎসাটা করেছে, একদম ওপেন করে দেওয়া হয়েছে। পুলিশ জনগণের মাধ্যমে মিশে কাজটা করেছে। এখন ওই ভীতিটা মানুষের মধ্যে অনেকটা কমে গেছে। আর পুলিশ নিয়ে প্রচণ্ড সমালোচনা হয় এবং সমালোচনাকে আমরা ওয়েলকাম করি, কারণ আপনার সমালোচনা থেকে আমি জানতে পারবো যে আপনি কি ভাবছেন, আপনার মনে কি আছে, আপনার মনের কথাটা, ফিডব্যাকটা আসলে খুব আপনার যে ইম্পর্টেন্ট। অনুষ্ঠানের নাম এটাতে আপনার মনের কথাটা যদি আমি জানতে পারি, তাহলে আমি আমার কর্মপরিধি নতুন করে ঢেলে সাজাতে পারবো। ঢেলে সাজে আপনার উন্নতির জন্য, আপনার যেন মানসিক স্বাস্থ্য ভালো থাকে, আপনার মানসিক স্বাস্থ্য যেন আমার পুলিশ দ্বারা হচ্ছে বিঘ্নিত না হয়, ওই কাজটা আমি করতে পারবো। পুলিশ তো ভাইয়া মানুষের বন্ধু, এবং মানবিক পুলিশিং আমরা এখন অনেক দেখতে পাচ্ছি, কিন্তু জনগণও কি করে আসলে পুলিশকে তাদের সেবাটা আসলে প্রপারভাবে দেওয়ার জন্য আসলে হেল্প করতে পারে, বা আমাদের জায়গা থেকে আমরা নাগরিক দায়িত্ব পালন আরো কিভাবে সচেতন হতে পারি, সেই বিষয়ে সচেতনতা বাড়াতে কি কি কার্যক্রমগুলো আসলে হাতে নেওয়া যেতে পারে বলে মনে করেন? হ্যাঁ, সেটাই বলছিলাম যে জনগণ কিন্তু প্রচণ্ড রকম সচেতন। পুলিশই জনতা এবং জনতাই পুলিশ, এইটা নিয়ে হচ্ছে আমরা কাজ করছি। এবং পুলিশ কিন্তু, জনগণ কিন্তু পুলিশকে হেল্প করছে, বিভিন্ন কাজে হেল্প করছে, তথ্য দিয়ে হেল্প করছে। তারপরে হচ্ছে বিভিন্ন কাজে, আপনি জানেন যে আইন অনুযায়ী আইনে জনগণকে ক্ষমতা দেওয়া আছে যে কোনো অপরাধীকে ধরে পুলিশের সোপর্দ। বিভিন্ন সময় জনগণকে কিন্তু, জনগণ পুলিশকে খবর দিচ্ছে, বিভিন্ন রকম অপরাধের খবর দিচ্ছে। পুলিশ সফল হচ্ছে জনগণের তথ্য নিয়েই। তো জনগণ হচ্ছে আমাদের পাশে আছে দেখে আমরা জনগণের সেবায়, জনগণের সাহায্যে এগিয়ে যেতে পারছি। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে 999 এটা যে পরিমাণ সারা ফেলেছে জনগণের মধ্যে। প্রথম থেকে জনগণ উৎসুক হয়ে ফোন করতো যে আসলে এই কাজ করে কিনা। গত বছর হচ্ছে দেখা গেছে 4.5 কোটি ফোন কল রিসিভ করেছে 999। তার মানে জনগণ তথ্য দিচ্ছে পুলিশকে, বিভিন্ন রকম সাহায্য চাচ্ছে, বিভিন্ন রকম তথ্য দিচ্ছে। যে কোনো ধরনের কোনো অসুস্থ, তার পাশের বাসায় হচ্ছে হাই ভলিউমে মিউজিক বাজছে, ওই মানুষটার যে সমস্যা হচ্ছে এইটা যে করছে সে বুঝছে না, কিন্তু পাশের বাসার লোক কিন্তু পুলিশকে জানাচ্ছে, এবং পুলিশ যে তাকে বুঝাচ্ছে, বুঝিয়ে ওই জিনিসটা স্টপ করাচ্ছে। শুধু সামাজিক নিরাপত্তার জায়গা থেকে শুরু করে শৃঙ্খলা রক্ষা সবকিছুতেই আসলে পুলিশ একদমই সেভাবে করেই কাজ করছে, এবং আমরা যে কোনো সময় আসলে তাদেরকে রিচ আউট করতে পারছি। ভাই, এই ক্ষেত্রে আমরা জানি যে সিটিএসবিরও একটা খুব সুন্দর ওয়েবসাইট আছে বা এখন অ্যাপ আছে, যেখানে সহজেই হচ্ছে জনগণ পুলিশের কাছে রিচ আউট করতে পারে। সেটার জন্য আগের মতো আর থানায় যেতে হয় না বা অন্যভাবে যেতে হয় না। তো এই স্মার্ট পুলিশিং এর বিষয়টাও যদি সামনে নিয়ে আসেন, ডিজিটালাইজেশন যেটা হচ্ছে আমাদের, সেই বিষয়টা আসলে কেমন হচ্ছে? না, এখন যে সবাইকে থানায় যেতেই হবে এমন না। এখন হচ্ছে ডিজিটালাইজেশনের যুগে হচ্ছে মানুষ অনলাইনে কাজ করতে পারছে। অনলাইনে মানুষ তার যে হারিয়ে যাওয়া জিডিগুলো অনলাইনে করতে পারে। তারপরে হচ্ছে আপনার হ্যালো অ্যাপস আছে, এর মাধ্যমে এসবি যেই সেবাগুলো দিয়ে থাকে, স্পেশাল ব্রাঞ্চের মাধ্যমে নাগরিকরা পাসপোর্ট, বিভিন্ন রকম ভেরিফিকেশনের, জব ভেরিফিকেশন, সার্টিফিকেট ভেরিফিকেশন এই হ্যালো অ্যাপসের মাধ্যমে সে পাচ্ছে।
ইমিগ্রেশন সেবাটা পুলিশ দিয়ে যাচ্ছে। ভাই ঈদের আগে বা পরে এই সময়টা আসলে কিন্তু একটা বিশাল রাশ থাকে, একটা বিশাল জনগণেরও একটা কিন্তু ঢাকা থেকে ছাড়ে বা ঢাকায় থেকে আসে, তো এই যে বিষয়টা তখন কিন্তু সিটিএসবিরও খুব সম্ভবত কাজের চাপটা অনেক বেশি বেড়ে যায়। আগে পরে কর্মপরিকল্পনাগুলো আসলে কেমন হয় বা কি করে আসলে জনগণের সেবা আরো বেশি নিশ্চিত করা যায়? শুধু ঈদ না, যে কোনো উৎসবেই আমরা আগে থেকে আমাদের প্ল্যানটা আমরা ইন্টারনাল মিটিং করে আমাদের কর্মপ্ল্যানটা কী হবে, কর্মপরিধি কী হবে, ওটা আমরা গুছিয়ে ফেলি। যেমন রোজা শুরু হওয়ার আগে আমরা মিটিং করে আমরা গুছিয়ে ফেলেছি রোজার মধ্যে কি হবে। মানুষ যখন তারাবি পড়তে যাচ্ছে, তারপরে সেহরির পরে নামাজ পড়তে যাচ্ছে, এই সময় রাস্তাঘাটের নিরাপত্তা এটা পুলিশের মাধ্যমে দেওয়া হচ্ছে। তারপরে আপনার শপিং মলের নিরাপত্তা, এই সমস্ত তথ্যগুলো কোথায় কি হবে, তারপরে কোন সময় যানজটটা বেশি হচ্ছে, কোন রাস্তাটা এটা ট্রাফিক ওয়েবসাইটে যে মানুষ জানতে পারছে, 999 থেকে জানতে পারছে। আর জনগণকে তথ্য দিয়ে সহায়তা করছে স্পেশাল ব্রাঞ্চ। জি। আর ঈদের আগে ঈদের পরে একটা বিপুল সংখ্যক মানুষ নারীর টানে আত্মীয়দের জন্য পাশে থাকার জন্য দেশের বাড়িতে গমন করে। এই যে প্রায় কোটির উপরে জনগণ ঢাকা ছাড়বে, এই ম্যানেজমেন্ট একটা বড় ম্যানেজমেন্ট। পুলিশ সার্বক্ষণিক কাজ করে রোড, রেলওয়ে ট্রান্সপোর্ট, রিভারাইন ট্রান্সপোর্ট এবং এয়ার ট্রান্সপোর্ট, এই 4 ধরনের ট্রান্সপোর্টেই জনগণকে নিরাপদে তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য সার্বজনীনভাবে কাজ করে যাচ্ছে। একদমই তাই। এবং তবে আমরা দেখি যে অনেক বিচ্ছিন্ন জায়গায় আসলে কিছু চুরি ছিনতাই খুব স্বাভাবিকভাবে, অনেক মানুষ যখন একসাথে ট্রাভেল করে এই চুরি ছিনতাই ডাকাতি বা রোড অ্যাক্সিডেন্ট আমরা অনেক বেশি দেখি যে এই ঈদের সময়টাতে। তো সেই ক্ষেত্রে আসলে জনগণের প্রতিও আপনার দিক নির্দেশনা কি থাকবে? ঈদের সময় ঈদের ছুটিতে ফাঁকা রাস্তায় কিন্তু অ্যাক্সিডেন্ট হয়। যখন রাস্তায় ট্রাফিকের রাশ থাকে তখন কিন্তু আপনি অ্যাক্সিডেন্ট কম দেখবেন। ফাঁকা রাস্তায় ওভার স্পিডিংয়ের কারণে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়, প্রতি বছর আমরা দেখি। তো জনগণের প্রতি অনুরোধ থাকবে, আপনার জীবন আপনার কাছে এবং আপনার পরিবারের কাছে অত্যন্ত মূল্যবান। একটি মৃত্যু কিন্তু একটা পরিবারের জন্য সারা জীবনের কান্না। এইটাকে মাথায় রেখে রাশ ড্রাইভিং করবেন না, স্পিড সীমার বাইরে যাবেন না, স্পিড সীমার মধ্যে রেখে ড্রাইভিং করুন। আপনি নিজে সুস্থ থাকুন, নিজে বাঁচুন, পরিবারকে বাঁচান। অনেক ধন্যবাদ ভাইয়া, খুব ভালো লাগলো আজকে আপনাকে আমাদের অনুষ্ঠানে পেয়ে, এবং আপনি যে তথ্যগুলো দিয়েছেন আশা করছি আমাদের দর্শকরা অনেক বেশি সচেতন হয়েছেন এবং মানবিক পুলিশিং, স্মার্ট পুলিশিং সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন। আপনাকেও ধন্যবাদ এবং RTV কর্তৃপক্ষকে ধন্যবাদ এবং ঢাকা শহরের সম্মানিত নাগরিকদের ধন্যবাদ। দর্শক, কথায় আছে স্বাস্থ্যই সকল সুখের মূল, আর স্বাস্থ্য ঠিক রাখতে হলে মন বা মানসিক স্বাস্থ্য ভালো রাখা খুবই জরুরি। দেহের যেমন রোগ হয় তেমনি মনেরও রোগ হয়, আর যার নাম মন খারাপ হওয়া। মন ভালো রাখতে পারলে মানসিক স্বাস্থ্য ভালো থাকবেই, তখনই বলা যাবে স্বাস্থ্যই সকল সুখের মূল। আসুন নিজের মনের যত্ন নেই, মানসিকভাবে ভালো থাকি, এবং তার একমাত্র পথ হলো নিজেকে ভালোবাসা, নিজের মনের যত্ন দেওয়া, নিজের মনকে প্রাধান্য দেওয়া। স্বাস্থ্য সচেতনতার সাথে সাথে মানসিক স্বাস্থ্য সচেতনতা বাড়াতে হবে। আজকের মতো বিদায় নিচ্ছি মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত RTVর মনের কথা অনুষ্ঠান থেকে, পাওয়ার্ড বাই বেনিবুনন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন, আর অবশ্যই নিজেকে মাদকমুক্ত রাখুন।